আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো তোমরা কেমন আছো সেটা আমাকে বলো, এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা, ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। সব কিছু ক্লিয়ার আছে কিনা, শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম বৃষ্টি, ফারিসা, ওহি, আচ্ছা, ইয়া খান, জাহিদা, ইতি, ঝরা পালক। তোমরা সবাই ভিডিওটা শেয়ার করো, শেয়ার করে ডান লিখো, এবং সবাই ভিডিওতে রিয়াক্ট দাও, ফ্রেন্ডদের মেনশন দাও এবং ভিডিওটা শেয়ার করে ডান লিখো। সবাই রিয়াক্ট দাও, ভিডিওটা শেয়ার করে ডান লিখো। আচ্ছা, ক্লিয়ার, সব কিছু দেখা যাচ্ছে। আমরা আজকে পড়ব C4 চক্র, অর্থাৎ হ্যাসো-স্ল্যাক চক্র এবং গ্লাইকোলাইসিস। শ্বসনের সাধারণ ধাপ বা শ্বসনের একেবারে প্রথম ধাপ যেটা সবার শ্বসনের, গ্লাইকোলাইসিস, সেটা দেখব আমরা। আচ্ছা, বৃষ্টির দিনের শুভেচ্ছা প্রান্তপাল বলছে হবিগঞ্জে প্রচুর বৃষ্টি হচ্ছে। খুলনায় কোনো বৃষ্টি হচ্ছে না, খুলনায় প্রচণ্ড গরম, আমি গরমে ঘেমে যাচ্ছি। আর একটা ব্যাপার হচ্ছে, আমার এখানে বড় ফ্যানটা চালালে আসলে আমি ঘেমে যাই না, কিন্তু অনেক সাউন্ড হয়, অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে, যার কারণে তোমাদের প্রবলেম হয়, যার কারণে আমি ছোট একটা ফ্যান চালাই, যার কারণে আসলে কোনো রকমে চলে, আমার বেশ গরম লাগে, সেজন্যই সমস্যাটা হয়। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমি শুরু করতে যাচ্ছি, চলো শুরু করি। তো আজকের ক্লাস তুমি খুব ভালো বুঝতে পারবা যদি গত দিনের ক্লাস তুমি বুঝে থাকো। আবারও বলি, যদি গত দিনের ক্লাস তুমি বুঝে থাকো তাহলে আজকের ক্লাস তুমি খুব ভালো বুঝতে পারবা। আর যদি গত দিনের ক্লাস তুমি ঠিকঠাক না বুঝো, তাহলে C3 চক্র, যেটা C3 চক্রে আমরা অনেক বেসিক জিনিস দেখছি গতকাল, এই বেসিক জিনিসগুলো আজকে তোমাকে হেল্প করবে। সুতরাং যারা ওই ক্লাসটা দেখো নাই, ওই ক্লাসটা অবশ্যই দেখে নিবে আজকের ক্লাসের পর। আমরা আজকে ফার্স্টে C4 চক্র দেখবো। আমরা C3 চক্র দেখেছিলাম কিছু উদ্ভিদে ঘটে, যে উদ্ভিদগুলো আসলে শীত প্রধান অঞ্চলে বা কম তাপমাত্রায় জন্মে থাকে, তাদের ক্ষেত্রে C3 চক্র চলে। কিন্তু যে উদ্ভিদগুলো একটু বেশি তাপমাত্রায় থাকে বা বেশি তাপমাত্রায় জন্মে, এইসব উদ্ভিদের ক্ষেত্রে চলে হচ্ছে C4 চক্র। C4 চক্র কেন বলা হচ্ছে, চলো আমরা একটু দেখি। আমরা আজকে দেখব C4 চক্র। এটার আরেকটা নাম হচ্ছে হ্যাস ও স্ল্যাক চক্র। বিজ্ঞানীদের নাম অনুসারে এটার নাম হ্যাস ও স্ল্যাক চক্র। C4 চক্র বলা হচ্ছে কারণ এখানে প্রথম যে স্থায়ী পদার্থটা তৈরি হয় সেটি 4 কার্বন বিশিষ্ট। আমার এখানে তৈরি হয় আসলে, আমরা দেখব একটু পরে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। এটা 4 কার্বন বিশিষ্ট, এই জন্য এটাকে বলা হয় C4 চক্র। এটা 4 কার্বন বিশিষ্ট, এই জন্য এটাকে বলা হয় C4 চক্র। তাহলে এর বেশ কিছু নাম আমরা দেখলাম। এছাড়া এটাকে কিন্তু ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হয়। C4 চক্রকে কেন ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হয়? কারণ আমার যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা দেখতে এরকম। তাহলে বাকি দুইটা কার্বন কোথায়? এখানে একটা কার্বন থাকে, এখানে একটা কার্বন থাকে। তাহলে একটু খেয়াল করো, এখানে দুটো কার্বক্সিলিক অ্যাসিড আছে, এই জন্য এই চক্রের নাম হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। তাহলে আমরা কি কি নাম দেখলাম? ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র, C4 চক্র। C4 চক্র কেন? প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা 4 কার্বন বিশিষ্ট, এর জন্য এটার নাম C4 চক্র। আবিষ্কারকের নাম অনুসারে হ্যাসো-স্ল্যাক চক্র, ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। প্রত্যেকটা নাম আসলে আমাদের C4 চক্রের। এখন আমরা একটু দেখি C4 চক্রটা কিভাবে ঘটে থাকে। C4 চক্রে আমার প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ফসফোইনল। আচ্ছা, তার আগে আমরা একটু দেখি, C4 চক্র কিন্তু পাতার 2 ধরনের কোষে ঘটে। পাতার ভিতর 2 ধরনের সেল থাকে, মেসোফিল সেল এবং বান্ডল সেল। এই যে সেলটা আমি ধরে নিচ্ছি, এটার নাম হচ্ছে মেসোফিল সেল বা মেসোফিল কোষ, এবং এই কোষটার নাম আমি ধরে নিচ্ছি বান্ডল কোষ। এটাকে কেন বান্ডল বলা হয়? আমরা টিস্যুতন্ত্রের ভাস্কুলার বান্ডল কি দেখেছি, এই যে ভাস্কুলার বান্ডল থেকে বান্ডল শব্দটা এসেছে, এবং শীত শব্দের অর্থ আবরণ। শীত শব্দের অর্থ কি বলেছি? আবরণ। তাহলে ভাস্কুলার বান্ডলের বাইরে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ভাস্কুলার বান্ডল, এটা, হ্যাঁ, ভাস্কুলার বান্ডল, এটা হচ্ছে ভাস্কুলার বান্ডল। এর বাইরে মেসোফিল কোষের একটা আবরণ থাকে,
এটাকে বলা হয় বান্ডল শীথ। অর্থাৎ এই কোষটা আসলে আমি যেভাবে দেখাচ্ছি এরকম না, এই মাঝখানে থাকে বান্ডল শীথ, এর বাইরে মেসোফিল কোষের আবরণ থাকে, এই জন্য এটার নাম হচ্ছে বান্ডল শীথ। বান্ডল শীথ কোষটা হচ্ছে এইটা, যেখানে ভাস্কুলার বান্ডলকে মেসোফিল কোষ ঘিরে রাখে, এই কোষটাকেই বলা হয় বান্ডল শীথ কোষ। তাহলে আমাদের C4 চক্র ঘটে মেসোফিল কোষে এবং বান্ডল শীথ কোষে। C4 চক্র ঘটে মেসোফিল কোষে এবং বান্ডল শীথ কোষে। এখানে মেসোফিল কোষে ফার্স্টে থাকে হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এখন আমরা সবাই জানি পাইরুভিক অ্যাসিড কিন্তু 3 কার্বন বিশিষ্ট। যদি এখনো আমরা না জানি, গ্লাইকোলাইসিসে জেনে যাব যে পাইরুভিক অ্যাসিডটা 3 কার্বন বিশিষ্ট, ফলে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডও 3 কার্বন বিশিষ্ট। আমরা দেখেছি C4 চক্র কেন বলা হয়, কারণ এখানে প্রথম যে স্থায়ী পদার্থ সেটি 4 কার্বন বিশিষ্ট। তাহলে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে 4 কার্বন বিশিষ্ট নিশ্চয়ই কিছু তৈরি হবে। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে নিশ্চয়ই 4 কার্বন বিশিষ্ট কিছু তৈরি হবে। 4 কার্বন বিশিষ্ট তৈরি হয় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে বাকি কার্বনটা কই থেকে আসতেছে? 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হয় কার্বন ডাই অক্সাইড, যেখানে একটা কার্বন থাকে। কিন্তু এই কার্বন ডাই অক্সাইডটা যুক্ত হওয়ার জন্য একটা এনজাইম লাগে। এই কার্বন ডাই অক্সাইডটা যুক্ত হওয়ার জন্য একটা এনজাইম লাগে, এটার নাম হচ্ছে পিইপি কার্বক্সিলেজ। তোমরা এটা মুখস্থ করো, কিন্তু এটা আসলে মুখস্থ করার কিছু না। তুমি একটু খেয়াল করো, পিতে ফসফো, ইতে ইনল, পিতে পাইরুভিক অ্যাসিড। তাহলে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেজ মানে কি? যে কার্বন ডাই অক্সাইডকে যুক্ত করে সে হচ্ছে কার্বক্সিলেজ। তাহলে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে যে কার্বন ডাই অক্সাইডকে যুক্ত করে সেই পিইপি কার্বক্সিলেজ। ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে যে কার্বন ডাই অক্সাইডকে যুক্ত করে সেই তো পিইপি কার্বক্সিলেজ, তাই তো? তাহলে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে তৈরি করে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আমি আসলে শর্ট ফর্মটা লিখতেছি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা আসলে 4 কার্বন বিশিষ্ট। এবং এখানে কোন এনজাইমটা কাজ করে আমরা দেখেছি, পিইপি কার্বক্সিলেজ। এখানে আমাদের যদি জিজ্ঞেস করে C4 চক্রে কার্বন ডাই অক্সাইড ফিক্সিং এনজাইম কোনটি, C4 চক্রে কার্বন ডাই অক্সাইড ফিক্সিং এনজাইম কোনটা, তুমি অবশ্যই বলবা পিইপি কার্বক্সিলেজ। তাহলে একটু দেখো, আমার এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা তৈরি হলো, আমার এই কোষটা একটু বড় করে আঁকা দরকার। দেখো, আমার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হলো, এখান থেকে তৈরি হয় ম্যালিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে তৈরি হয় ম্যালিক অ্যাসিড বা স্পার্টিক অ্যাসিড। আচ্ছা, তাহলে ম্যালিক অ্যাসিড এটা আসলে দেখো, এখানে আসলে মেসোফিল কোষ এবং বান্ডল শীথ কোষ এই দুইটা পৃথক হয় হচ্ছে প্লাজমোডেসমাটা দিয়ে। মেসোফিল কোষ থেকে বান্ডল শীথ কোষে ম্যালিক অ্যাসিড প্রবেশ করে প্লাজমোডেসমাটা দিয়ে, এটার নাম হচ্ছে প্লাজমোডেসমাটা দিয়ে মেসোফিল কোষ থেকে বান্ডল শীথ কোষে ম্যালিক অ্যাসিড প্রবেশ করে। তাহলে ম্যালিক অ্যাসিড প্রবেশ করার পরই একটু খেয়াল করো, আমার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যেমন 4 কার্বন বিশিষ্ট, ম্যালিক অ্যাসিডও 4 কার্বন বিশিষ্ট। ম্যালিক অ্যাসিড এই বান্ডল শীথ কোষে প্রবেশ করেই কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। ম্যালিক অ্যাসিড বান্ডল শীথ কোষে প্রবেশ করেই কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। তখন ম্যালিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট, যদি 1 কার্বন ছেড়ে দেয় তাহলে 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি করবে, যার নাম হচ্ছে আসলে পাইরুভিক অ্যাসিড। তাহলে ম্যালিক অ্যাসিড থেকে 4 কার্বন বিশিষ্ট ম্যালিক অ্যাসিড থেকে 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। বাকি কার্বনটা কোথায় চলে যায়? কারণ ম্যালিক অ্যাসিডটা কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দেয়, ম্যালিক অ্যাসিড কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। তাহলে এই পাইরুভিক অ্যাসিড প্লাজমোডেসমাটা দিয়ে আবারও মেসোফিল কোষে প্রবেশ করে, তারপর এটা ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হয়, তারপর আবার ওই চক্রটা এভাবে চলতে থাকে। তাহলে কিভাবে চক্রটা চলে একটু খেয়াল করো। ফার্স্টে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, এর সাথে যুক্ত হয় 1 কার্বন বিশিষ্ট কার্বন ডাই অক্সাইড। তাহলে তৈরি হলো 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে তৈরি হয় ম্যালিক অ্যাসিডও 4 কার্বন বিশিষ্ট। এই ম্যালিক অ্যাসিডটা মেসোফিল কোষ থেকে প্লাজমোডেসমাটা দিয়ে বান্ডল শীথ কোষে প্রবেশ করে। বান্ডল শীথ কোষে প্রবেশের পরেই আসলে এই ম্যালিক অ্যাসিডটা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। আসলে এখানে কেন ছেড়ে দেয় সেটা আমি একটু পরে দেখাচ্ছি। কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেওয়ার পরে ম্যালিক অ্যাসিডটা পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হয়। পাইরুভিক অ্যাসিড থেকে
পাইরুভিক অ্যাসিডটা বান্ডলসিড কোষ থেকে মেসোফিল কোষে প্রবেশ করে, তারপর পাইরুভিক অ্যাসিড থেকে আমি পাই হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এভাবেই এই চক্রটা চলতে থাকে। তাহলে এই পর্যন্ত বোঝা গেছে কিনা আমাকে একটু জানাও, বা কারো কোনো সমস্যা আছে কিনা। সবাই একটু জানাও যে কারো কোনো সমস্যা আছে কিনা। প্রীতিমণি 1 পেজ রাখলেই হবে। আচ্ছা, মৃত্যুঞ্জয় রায় বলছো একটু স্লো পড়ান। আমি একটা কথা অনেকবার রিপিট করতেছি, হ্যাঁ, তো তুমি বুঝতে পারবা। তুমি একটু মনোযোগ দাও, তুমি অবশ্যই বুঝতে পারবা। আমি একটা কথা অনেকবার রিপিট করতেছি না, অবশ্যই তুমি বুঝতে পারবা। স্লো পড়াইলে আবার তোমার দেখবা যে বোর লাগতেছে, ভাল লাগতেছে না স্লো পড়াইলে, বুঝছো? 1 পেজ রাখলেই হবে, 1 পেজ রাখলেই হবে। আচ্ছা, তাহলে একটু চলে আসো, এখন কি ঘটনা ঘটে। এই যে কার্বন ডাইঅক্সাইডটাকে ছেড়ে দিছে, এই কার্বন ডাইঅক্সাইডটা কি করে একটু মনে রাখতে হবে। এই যে বান্ডলসিড কোষ, এটা আমার বান্ডলসিড কোষ না? C4 চক্রে বান্ডলসিড কোষে কিন্তু C3 চক্র চলে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। C4 চক্রে বান্ডলসিড কোষে আবার কিন্তু C3 চক্র চলে, মানে C4 চক্রের ক্ষেত্রে C3 C4 দুইটাই চলে। মেসোফিল কোষ এবং বান্ডলসিড কোষ মিলে C4 চক্রটা যেমন আবর্তিত হয়, সাথে সাথে এই কার্বন ডাইঅক্সাইডটা যখন ছেড়ে দেয় তখন এই কার্বন ডাইঅক্সাইডকে কে গ্রহণ করে? রুবিস্কো এনজাইম। এবং এখানে আমাদের আগের যে C3 চক্র যেটা, সেটা চলতে থাকে। C3 চক্রে কার্বন ডাইঅক্সাইডের সাথে কি যুক্ত হয়? ওই যে রাইবোলোজ 1,5 বিসফসফেট, আমরা গতদিন পড়ছি রাইবোলোজ 1,5 বিসফসফেট, এটার সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, রুবিস্কো এনজাইম হেল্প করে, তারপর এখান থেকে আমার অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হয়। এভাবে আর কি টোটাল C3 চক্রটা চলে। তাহলে এই পর্যন্ত আমি আবারও একবার বলতেছি, দেখো আমার C4 চক্র, এটার আরও বেশ কিছু নাম রয়েছে। C4 চক্র কেন বলা হয়? এখানে আমার প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, যেটি 4 কার্বন বিশিষ্ট, এজন্য এটাকে বলা হয় C4 চক্র। এটার আরেকটা নাম হ্যাসো-স্লাক চক্র, কারণ এটা হ্যাসো-স্লাক আবিষ্কার করেছেন। এটার আরও একটা নাম হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। এর পিছনে কারণটা হলো অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডের গঠন। অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডের গঠনে দুটো কার্বক্সিল মূলক থাকে, এজন্য এটাকে ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলে। এবার চলে আসো C4 চক্রে কি ঘটনা ঘটে। C4 চক্রে আমার প্রথম স্থায়ী পদার্থ অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, যেটা 4 কার্বন বিশিষ্ট। এই 4 কার্বন বিশিষ্ট অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড এটা তৈরি হয় 3 কার্বন বিশিষ্ট ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে। 3 কার্বন বিশিষ্ট ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে 3 কার্বন বিশিষ্ট ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, এখানে কাজ করে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেজ, তৈরি হয় 4 কার্বন বিশিষ্ট অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। আমার বিক্রিয়াগুলো দেখতেছি মেসোফিল কোষে, এই বিক্রিয়াগুলো আমি দেখতেছি আমার মেসোফিল কোষে। এই অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড পরবর্তীতে ম্যালিক অ্যাসিডে কনভার্ট হয়, যেটাও 4 কার্বন বিশিষ্ট। ম্যালিক অ্যাসিডটা প্লাজমোডেসমাটা দিয়ে বান্ডলসিড কোষে প্রবেশ করে। বান্ডলসিড কোষে প্রবেশের পর কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দেয় এবং পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হয়। এই পাইরুভিক অ্যাসিডটা বান্ডলসিড কোষ থেকে আবার মেসোফিল কোষে প্রবেশ করে। মেসোফিল কোষে প্রবেশের পর পাইরুভিক অ্যাসিড ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হয়, তারপর এই চক্রটা পুনঃ আবর্তিত হতে থাকে। এখানে আমার এই যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডটাকে গ্রহণ করে হচ্ছে RUBP, রাইবোলোজ 1,5 বিসফসফেট, এবং এখানে আবারও C3 চক্র চলতে থাকে। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আমার C4 চক্র চলে মেসোফিল এবং বান্ডলসিড কোষে, কিন্তু বান্ডলসিড কোষে ম্যালিক অ্যাসিড যখন কার্বন ডাইঅক্সাইডকে ছেড়ে দেয়, ওই কার্বন ডাইঅক্সাইডটাকে গ্রহণ করে বান্ডলসিড কোষে আবারও আলাদাভাবে C3 চক্র চলতে থাকে। এটা হচ্ছে আমার C4 চক্র। C4 চক্র বোঝা গেছে কিনা আমাকে একটু জানাও। C4 চক্রে কারো কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে তুমি একটা জিনিস কিন্তু খেয়াল করছো কিনা, যে কার্বন ডাইঅক্সাইড এখানে ছেড়ে দেয়, আর এই যে C4 চক্র বা মেসোফিল কোষ, এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়। এখানে কার্বন ডাইঅক্সাইডটা যুক্ত হয় আর এখানে কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দেয়, অর্থাৎ এখানে কার্বন ডাইঅক্সাইডটা এখানেও যুক্ত হয়, এখানে যুক্ত হয় হচ্ছে C3 চক্রের জন্য। এখানে তাইলে আমাকে বলো কোন চক্রে, C4 চক্রে নাকি C3 চক্রে কার্বন ডাইঅক্সাইড বেশি লাগে? এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। C3 চক্রে নাকি C4 চক্রে কার্বন ডাইঅক্সাইড বেশি লাগে? কোন চক্রে কার্বন ডাইঅক্সাইড বেশি লাগে?
C4 সাইকেলে প্রায় 50 ppm কার্বন ডাইঅক্সাইড লেগে থাকে। আচ্ছা, এখন চলে আসো, আমরা C3 দেখলাম, C4 দেখলাম। এছাড়া যদি ক্যাম সম্পর্কে একটু সংক্ষেপে বলি, ক্যাম মানে হচ্ছে ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। ক্র্যাসুলেসিয়ান হচ্ছে একটা গোত্র, এই গোত্রে ক্যাম প্রক্রিয়া চলে। এই গোত্রের একটা বিশেষ উদ্ভিদ হলো, বা এই গোত্রের সবচেয়ে উল্লেখযোগ্য উদ্ভিদটা হলো পাথরকুচি। তাহলে আমরা যেটা বুঝলাম যে পাথরকুচি যেসব উদ্ভিদ রয়েছে, এসব উদ্ভিদে ক্যাম প্রক্রিয়া চলে। ক্যাম প্রক্রিয়ার মাধ্যমে আসলে এদের C4 চক্রটা, আমার যে সালোক সংশ্লেষণের যে আলোক নিরপেক্ষ অধ্যায়, এইটা সম্পন্ন হয়, আলোক নিরপেক্ষ অধ্যায় সম্পন্ন হয় এবং গ্লুকোজ তৈরি হয়। এখন এই যে আমি গ্লুকোজটা তৈরি করলাম, এই গ্লুকোজ এখন কিভাবে, কাজটা কি, এই গ্লুকোজের কাজটা কি? এই গ্লুকোজের কাজটা হচ্ছে শক্তি উৎপাদন করা। এই গ্লুকোজটা ভেঙে গিয়ে এটিপি তৈরি হয়, যেটা হচ্ছে শক্তি। আমাদের সবসময় মনে রাখতে হবে শক্তি হচ্ছে এটিপি, ঠিক আছে? যেমন আমরা এই জিনিসটা জানি কি না যে এটিপি এবং NADPH2 এটাকে বলা হয় আত্তীকরণ শক্তি বা অ্যাসিমিলেটরি পাওয়ার। এরা হচ্ছে শক্তির উৎস। কারণটা কি দেখো, এটিপিতেও ফসফেট আছে, NADPH2 এখানেও ফসফেট আছে। এই ফসফেটটাই আসলে শক্তির উৎস। তাহলে আমাদের মেইন টার্গেটটাই হলো শক্তি তৈরি করা বা এটিপি তৈরি করা। তাহলে এই যে গ্লুকোজটা আমি সালোক সংশ্লেষণে তৈরি করলাম, এই গ্লুকোজ থেকে শক্তি তৈরির যে প্রক্রিয়া, তার নামই হচ্ছে শ্বসন। শ্বসনে উদ্ভিদে গ্লুকোজ থেকে শক্তি তৈরি হয় বা এটিপি তৈরি হয়। কিন্তু আমরা জুওলজিতে দেখে এসেছি শ্বসন মানে কিন্তু এই যে আমরা নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি, অক্সিজেন গ্রহণ করতেছি, এটা কিন্তু শ্বসন। আমরা নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করতেছি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি, এটা শ্বসন, এটা হচ্ছে বহিঃশ্বসন। আবার আমাদের দেহের ভিতর কোষ এবং রক্তের মধ্যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের একটা বিনিময় হচ্ছে, এটা হচ্ছে অন্তঃশ্বসন। এটা হচ্ছে মানুষের দেহের ক্ষেত্রে, এটা আমরা জুওলজিতে পড়ছি। তাহলে কি বললাম, আমাদের দেহে বহিঃশ্বসনটা হচ্ছে আমরা অক্সিজেন গ্রহণ করতেছি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি নাকের মাধ্যমে, নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে, এটা বহিঃশ্বসন। আবার কোষের ভিতরে এবং রক্তের ভিতরে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হচ্ছে, এটা অন্তঃশ্বসন। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে এই যে গ্লুকোজ থেকে শক্তি তৈরি হচ্ছে, এই ব্যাপারটা হচ্ছে শ্বসন। মানে এটা হচ্ছে কাইন্ড অফ আমাদের যে অন্তঃশ্বসন হয় সেইটাই। আমাদের যে অন্তঃশ্বসন হয় এবং উদ্ভিদের ক্ষেত্রে শ্বসন যেটা, এটা একই। উদ্ভিদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বহিঃশ্বসনটা হয় না। তাহলে আমরা গ্লুকোজ থেকে যে শক্তি তৈরি করব, এটা দুইভাবে তৈরি করা যায়। একটা হচ্ছে সবাত শ্বসন, আর একটা হলো অবাত শ্বসন। সবাত মানে হলো স মানে পজিটিভ, আর অ মানে হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভ বলতে হচ্ছে সবাত শ্বসনে অক্সিজেন লাগে, অক্সিজেন ব্যবহৃত হয়। সবাত শ্বসনে অক্সিজেন ব্যবহৃত হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। অবাত শ্বসনে অক্সিজেন ব্যবহৃত হয় না। সবাত শ্বসনে অক্সিজেন ব্যবহৃত হয়, অবাত শ্বসনে অক্সিজেন ব্যবহৃত হয় না, এইটা মনে রাখতে হবে একটু। সবাত শ্বসনে অক্সিজেন ব্যবহৃত হয়, অবাত শ্বসনে অক্সিজেন ব্যবহৃত হয় না। এখন আমাকে একটু বলো তো, অবাত শ্বসনে অক্সিজেন লাগে না এই জন্য এটাকে অবাত শ্বসন বলে, কিন্তু অবাত শ্বসন যেসব জীবে হয় বা অবাত শ্বসন যেসব প্রাণীর ক্ষেত্রে হয়, এসব ক্ষেত্রে আমাকে একটু বলো তো, এখানে কি অক্সিজেন থাকে তাদের, বা অক্সিজেন থাকা সম্ভব কিনা? ধরো এমন একটা প্রাণী বা জীব যেখানে অক্সিজেন আছে কিন্তু অবাত শ্বসন হচ্ছে, এটা কি সম্ভব? একটু বলো তো আমাকে। অক্সিজেন আছে কিন্তু অবাত শ্বসন হচ্ছে, এটা সম্ভব কিনা? মুষলধারে বৃষ্টি হচ্ছে আর আমি এখানে গরমে ঘামতেছি, কিছু বলার নাই। অবিচার, বিশাল অবিচার, আমার সাথে বিশাল অবিচার হচ্ছে। আচ্ছা, নূরে জান্নাতি বলছে সম্ভব, শারমিন জাহান বলছে সম্ভব। আচ্ছা শোনো, অর্ধ অবাত জীব নামক এক ধরনের জীব আছে, অর্ধ অবাত জীব, যাদের অক্সিজেন থাকে, যাদের অক্সিজেন রয়েছে কিন্তু শ্বসনে অক্সিজেন ব্যবহৃত হয় না। তাহলে অবাত শ্বসন যেসব জীবের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রে অক্সিজেন থাকতে পারে, এটা সমস্যা নাই, কিন্তু অক্সিজেন ব্যবহার হচ্ছে কিনা এইটা হচ্ছে মেইন পয়েন্ট। তুমি এই জন্য সবসময়, অনেকে এই কথাটা একটু ভুল বলে যে অক্সিজেন থাকে সবাত শ্বসনে আর অবাত শ্বসনে অক্সিজেন থাকে না, এই কথাটা বলা উচিত না। আমরা বলবো অক্সিজেন ব্যবহৃত হয় সবাত শ্বসনে, অক্সিজেন ব্যবহৃত হয় না অবাত শ্বসনে। এটা আমরা বুঝতে পারলাম। এখন এই যে শ্বসন, এটা কোথায় হয়?
প্রথম কথা হচ্ছে দেহের প্রত্যেকটা কোষে শ্বসন হয়। আমাদের দেহের প্রত্যেকটা কোষে শ্বসন হয়, রাত দিন 24 ঘন্টা শ্বসন হয়। দেহের প্রত্যেকটা কোষে শ্বসন হয়, রাত দিন 24 ঘন্টা শ্বসন হয়। তাহলে একটা জিনিস একটু খেয়াল করো, শ্বসন যদি না হয় ওই কোষ বেঁচে থাকতে পারে না। কারণ কখনোই শক্তি এক কোষ থেকে আরেক কোষে ট্রান্সফার হয় না। এই যে এটিপি, এইটা কিন্তু এক কোষ থেকে আরেক কোষে যায় না। কোনো কোষে যদি এটিপি তৈরি না হয় ওই কোষটা আসলে শক্তি না পেয়ে মারা যাবে। এই জন্য দেহের প্রত্যেকটা জীবিত কোষে শ্বসন হয়। প্রত্যেকটা জীবিত কোষে গ্লুকোজ থেকে এটিপি তৈরি হয়, রাত দিন 24 ঘন্টা হয়। এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে কোষের কোন অঙ্গাণুতে হয়? কোষের সাইটোপ্লাজমে হয়, কোষের সাইটোপ্লাজমে হয়, কোষের মাইটোকন্ড্রিয়াতে হয়। কোষের সাইটোপ্লাজমে হয় এবং কোষের মাইটোকন্ড্রিয়াতে হয়। তাহলে কি দেখলাম? শ্বসনে সবসময় গ্লুকোজ থেকে শক্তি বা এটিপি তৈরি হয়। শ্বসন দুই রকম, সবাত এবং অবাত। অক্সিজেন অক্সিজেন ব্যবহৃত হয়, অক্সিজেন ব্যবহৃত হয় না। আচ্ছা, এটা দেহের প্রত্যেকটা কোষে হয়, কোষের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে হয়। আমরা আজকে সবাত শ্বসন পড়ব। সবাত শ্বসনের ধাপগুলা দেখি, চলো সবাত শ্বসনের ধাপগুলা দেখি। দেখো, আমি যদি বলি সবাত শ্বসনের ধাপ আছে 4টা, কিন্তু মেইন টার্গেট কি একটু বলো তো আমাকে? গ্লুকোজ থেকে এটিপি তৈরি করা। প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকো শব্দটা আসছে গ্লুকোজ থেকে, আর লাইসিস মানে ভেঙে ফেলা। গ্লুকোজকে ভেঙে ফেলাকে বলা হয় গ্লাইকোলাইসিস। গ্লুকোজকে ভেঙে ফেলাকে বলা হয় গ্লাইকোলাইসিস। গ্লুকোজকে ভেঙে ফেললে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। গ্লুকোজকে ভেঙে ফেললে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। আমাদের সেকেন্ড ধাপের নাম পাইরুভিক অ্যাসিডের জারণ। সেকেন্ড ধাপের নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিডের জারণ। এখানে সম্পূর্ণ জারণ হয়। তারপরের ধাপ ক্রেবস চক্র। তারপরের ধাপ হচ্ছে ক্রেবস চক্র। 4 নম্বর ধাপ হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ইটিসি। 4 নম্বর ধাপ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইটিসি। তাহলে সবাত শ্বসনের ক্ষেত্রে একটু দেখো, গ্লাইকোলাইসিস, গ্লুকোজকে ভেঙে ফেললাম আমি। গ্লুকোজকে ভাঙলে পাবো পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিডের পরে হচ্ছে ক্রেবস চক্র, যেখানে পাইরুভিক অ্যাসিডটা ভাঙলে আসলে আমরা অ্যাসিটাইল কোয়ে পাই। সেই অ্যাসিটাইল কোয়েটা কাজে লাগে ক্রেবস চক্রে, এবং সেখান থেকে আমরা ইটিসি এই ধাপে যাই। তো আমরা আজকে শুধুমাত্র গ্লাইকোলাইসিস পড়ব। গ্লাইকোলাইসিস আজকে ক্লাসে একটু মনোযোগ দাও ইনশাআল্লাহ। তোমরা যারা গ্লাইকোলাইসিস বুঝো না বুঝে মুখস্থ করে ফেলো, আজকে থেকে তোমাকে গ্লাইকোলাইসিস আর ওভাবে মুখস্থ করতে হবে না। তুমি বলে দিতে পারবা কোনটা থেকে কিভাবে আসে, কোথায় এটিপি তৈরি হবে, কোথায় এডিপি তৈরি হবে, এবং সেক্ষেত্রে কি এনজাইম লাগবে। তুমি ইনশাআল্লাহ সবই বলতে পারবা, জাস্ট তোমাকে একটু মনোযোগ দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, সবাই এখন একটু কমেন্ট করে বলো যে আমি খুব বেশি স্পিডে কথা বলি কিনা। সবাই বলবা আমি খুব বেশি স্পিডে কথা বলি কিনা, সবাই একটু কমেন্ট করে আমাকে জানাও। সবাই বলে না, তাহলে একটু দেখো, সবাই এখন বলতেছে না, কিন্তু আমি যখন পড়াচ্ছি তখন বড় একটা অংশ বলতে থাকে যে আমি বেশি স্পিডে কথা বলি। তখন এই যে তোমরা যারা এখন না বলতেছো, তখন তোমরা কোথায় থাকো? তখন তোমরা কমেন্ট করো না বলেই আমার মনে হয় যে আমি খুব ফাস্ট পড়াচ্ছি। তো যখন কেউ বলবে যে বেশি স্পিডে পড়াচ্ছেন ভাইয়া, তখন তোমরা যে প্রতিবাদ করবা, বলবো যে না ভাইয়া, স্পিড ঠিক আছে, আপনি এই স্পিডে চালায় যান। ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে সম্ভবত আমরা এই অধ্যায়টা শেষ করতে পারতেছি না, তো আমি আজকে রাত্রেই চলে যাচ্ছি। আমার আজকে রাত্রে বাস। ঢাকায় যেয়ে 2-3 দিন একটু সেট আপ করার জন্য লাগবে, একেবারে নতুন সেট আপ, নতুন বাসা, সব কিছু। তো যার জন্য তোমরা একটু সময় দিয়ে আমাদের হেল্প করবা। আমি ঢাকায় যাওয়ার পর ইনশাআল্লাহ আমাদের এই যে একটা অনিয়মিত ক্লাস হলো, আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমরা রেগুলার ক্লাস করে শেষ করে ফেলবো, কিন্তু সেটা আমি করতে পারিনি। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু তোমরা যারা আসলে প্রথম থেকে এখানে পর্যন্ত আসছো, ইনশাআল্লাহ তোমাদের একজনেরও, যারা সবগুলো ক্লাস করতেছো সবগুলা, তাদের একজনেরও উদ্ভিদ বিজ্ঞানে, বোটানিতে A+ মিস যাবে না, যারা সবগুলা ক্লাস মনোযোগ দিয়ে করবা এবং নোট নিবা এবং একটু ক্লাসগুলো ফলো করবা। ইনশাআল্লাহ একজনও A+ মিস যাবে না। আচ্ছা, তো এখন আমি আগামীকাল, যেহেতু আজকে রাত্রে চলে যাচ্ছি, ইনশাআল্লাহ আগামীকাল পৌঁছায় যাব, সেহেতু 2-3 দিনের গ্যাপে আমরা
উদ্ভিদ শারীরতত্ত্ব শেষ করে ফেলবো এবং তারপর আমরা উদ্ভিদ প্রজননটা শেষ করে ফেলবো। তারপর তোমরা যদি চাও আমরা উদ্ভিদ শারীরতত্ত্বের উপর 100 মার্কসের একটা এক্সাম দিতে পারি। তোমরা বলো যে আমরা 100 মার্কসের একটা এক্সাম নিব কিনা, বলো সবাই। আচ্ছা, আরেকটু আমাকে বলো তো যে ঢাকার কে কে আছো এখানে, বলো একটু শুনি। ঢাকার কে কে আছো? আমার শহর পুরান ঢাকা। আমার সলিমুল্লাহ মেডিকেলে চান্স পাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমার লাইফ কাটছে পুরান ঢাকায়। পুরান ঢাকা আমাদের অনেক আপন লাগে, তো আমি পুরান ঢাকাতেই যাচ্ছি, এখনো পর্যন্ত পুরান ঢাকাতেই ইনশাল্লাহ থাকবো। আচ্ছা, আছে আচ্ছা 100 মার্কের একটা এক্সাম নিব, ঠিক আছে। পুরান ঢাকা, আচ্ছা। আলিবা নায়রা চিটাগাংয়ের, আফরা হচ্ছে মিরপুরের। আচ্ছা, বৃষ্টি ঢাকার। হুমায়রা জান্নাত বলছে অবশ্যই নিব। সুফিয়ান জি ভাইয়া। আচ্ছা চলো আমরা তাইলে এখন গ্লাইকোলাইসিসটা পড়ি। গ্লাইকোলাইসিস, গ্লুকোজকে ভেঙে ফেলা, এটা এর আরও বেশ কিছু নাম রয়েছে। গ্লাইকোলাইসিসের আরও বেশ কিছু নাম রয়েছে। এই নামগুলা কেন আছে সেটা আমরা একটু দেখি ফার্স্টে, যে গ্লাইকোলাইসিসের আরও যেসব নাম রয়েছে এগুলা কেন। প্রথম কথা হচ্ছে এটাকে বলা হয় সাইটোপ্লাজমিক শ্বসন। এটাকে বলা হয় সাইটোপ্লাজমিক শ্বসন, কারণ গ্লাইকোলাইসিসটা সাইটোপ্লাজমে হয়। আমরা জানি আমাদের শ্বসন হয় দুইটা জায়গায়, একটা হচ্ছে সাইটোপ্লাজমে আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। গ্লাইকোলাইসিসটা সাইটোপ্লাজমে হয়, এই জন্য এটার নাম হচ্ছে সাইটোপ্লাজমিক শ্বসন। এরপর এটাকে বলা হয় ইএমপি পাথওয়ে। ইএমপি পাথওয়ে কেন বলা হয়? এই গ্লাইকোলাইসিসটা আবিষ্কার করছেন তিনজন বিজ্ঞানী, এমবেডেন, মেয়ারহফ এবং পার্নাস। এমবেডেন, মেয়ারহফ এবং পার্নাস, এই জন্য এটাকে বলা হয় শ্বসনের সাধারণ গতিপথ। আচ্ছা এটাকে শ্বসনের সাধারণ গতিপথ বলা হয়, এটা আমি লিখি নাই, এটাও একটু বলি। হ্যাঁ, শ্বসনের সাধারণ গতিপথ, গ্লাইকোলাইসিসকে বলা হয় শ্বসনের সাধারণ গতিপথ। কেন শ্বসনের সাধারণ গতিপথ বলা হয় বলো তো? এর পিছনে কারণটা হচ্ছে আমার সবাত শ্বসন এবং অবাত শ্বসন দুই শ্বসনেই প্রথম ধাপে গ্লুকোজটা ভেঙে গিয়ে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। কি বললাম? সবাত শ্বসন অবাত শ্বসন দুইটা ধাপেই, মানে দুইটাতেই আসলে প্রথম ধাপের নাম গ্লাইকোলাইসিস। সবাত শ্বসনও প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, অবাত শ্বসনও প্রথম ধাপ গ্লাইকোলাইসিস। এজন্য এটাকে বলা হয় শ্বসনের সাধারণ গতিপথ। সবাত শ্বসনেরও আছে, অবাত শ্বসনেরও আছে, এজন্য এটার নাম শ্বসনের সাধারণ গতিপথ। তাহলে এই নামগুলা বোঝা গেছে কিনা আমাকে একটু বলো। এবার আমরা গ্লুকোজ বা গ্লাইকোলাইসিস দেখব। আমরা দেখলাম যে গ্লাইকোলাইসিসে গ্লুকোজ ভেঙে যায়। গ্লুকোজ ভেঙে কি তৈরি হয় বলো? পাইরুভিক অ্যাসিড। গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এখন তোমাকে একটু মনে করে দেখো, C4 চক্রে আমি তোমাকে বলেছিলাম পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট এবং গ্লুকোজটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট। তাহলে আমার গ্লাইকোলাইসিসে কয় অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে একটু বলো তো? 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। গ্লাইকোলাইসিস বোঝার আগে আমি কয়েকটা বেসিক জিনিস বলবো। এই বেসিক জিনিসগুলো আমি তোমাকে যখন আমি কেলভিন চক্র পড়াইছি তখন আমি তোমাকে দেখাইছি C3 চক্রে। সেই জিনিসগুলো ছিল এরকম, আমি তোমাকে বলছিলাম ধরো তোমার একটা ফসফেট লাগবে। আমি বিষয়টা এরকম, ধরো তোমার কাছে গ্লুকোজ আছে। এখন গ্লুকোজ থেকে তুমি এই গ্লুকোজের 6 নম্বর কার্বনের সাথে একটা ফসফেট যুক্ত করবা, তাহলে যৌগটার নাম হবে গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট মানে গ্লুকোজে 6টা কার্বন আছে, এর 6 নাম্বার কার্বনে একটা ফসফেট যুক্ত। তাহলে এই ফসফেটটা আসবে কই থেকে? এই ফসফেটটা আসবে হচ্ছে এটিপি থেকে, কারণ একটা এটিপির 3টা ফসফেট আছে, ট্রাইফসফেট। তাহলে এটিপি থেকে যদি আমি এডিপি তৈরি করি তাহলে কি 2টা ফসফেট তৈরি করলাম, 3টা থেকে 2টা ফসফেট হলো। বাকি ফসফেটটা কোথায় যুক্ত হলো? এই গ্লুকোজ 6 ফসফেটের সাথে। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, যদি কোথাও ফসফেট যুক্ত হয়, উৎপাদে ফসফেট যুক্ত হয়, তাহলে তুমি বুঝবা অলওয়েজ এটিপি থেকে এডিপি তৈরি হয়েছে। আবার যদি কোথাও দেখো যে ধরে নিচ্ছি বিক্রিয়াটা উল্টা, গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ তৈরি হয়েছে, তাহলে
গ্লুকোজ 6 ফসফেটে ফসফেট একটা ছিল, এখানে কোনো ফসফেট নাই, ফলে তখন তুমি বুঝবা যে এখানে এডিপি থেকে এটিপি তৈরি হয়েছে। এখানে 2টা ফসফেট ছিল, এই ফসফেটটা যুক্ত হয়েছে, তৈরি হয়েছে 3টা ফসফেট। বোঝা গেছে কিনা? তাহলে ফসফেট যদি উৎপাদে একটা বেশি থাকে তাহলে বুঝবা তুমি যে এটিপি থেকে এডিপি তৈরি হয়েছে, আর যদি কমাইতে হয় ফসফেট তাহলে তুমি অবশ্যই এডিপি থেকে এটিপি তৈরি করবা। এটা বোঝা গেল। এবং সবসময় মনে রাখবা যেখানেই এটিপি থেকে এডিপি অথবা এডিপি থেকে এটিপি তৈরি হয় সেখানে যে এনজাইমটা ব্যবহৃত হয় তার নাম হচ্ছে কাইনেজ এনজাইম। এখন কাইনেজ এনজাইম এইটার সাথে অনেক সময় দেখবা যে হেক্সোকাইনেজ, এই কাইনেজ, ওই কাইনেজ, বিভিন্ন নাম আছে। এই নামগুলা কেন আসতেছে? এই যে বিক্রিয়কে যেটা থাকে এই বিক্রিয়কের নামটা যুক্ত হয়ে যায়। যেমন গ্লুকোজ, গ্লুকোজে কার্বন কয়টা? 6টা, তাহলে আমরা বলতে পারি হেক্সোকাইনেজ, মানে বিক্রিয়কটা যুক্ত হয়ে যায়, এনজাইমের সাথে বিক্রিয়কটা যুক্ত হয়ে যায়, এজন্য এটাকে আমরা বলবো হেক্সোকাইনেজ। এটা একটা ব্যাপার বোঝা গেল। আবার তুমি যদি কোথাও দেখো অ্যালডিহাইড থেকে অ্যাসিড তৈরি হয়েছে, অ্যালডিহাইড থেকে অ্যাসিড তৈরি হয়েছে বা অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি হয়েছে, এই ব্যাপারগুলো কি বলো? জারণ বিজারণ আমরা গতদিন দেখছিলাম। অ্যাসিড থেকে অ্যালডিহাইড বা অ্যালডিহাইড থেকে অ্যাসিড, এই বিক্রিয়াগুলো হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। এখন এই জারণ বিজারণ বিক্রিয়ায় সবসময় যে এনজাইমটা কাজ করে তার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেজ। জারণ বিজারণ বিক্রিয়ায় সবসময় ডিহাইড্রোজিনেজ এনজাইম কাজ করে, ডিহাইড্রোজিনেজ। এক্ষেত্রে অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি হতে পারে, অ্যালডিহাইড থেকে অ্যাসিড তৈরি হতে পারে, এগুলা। আচ্ছা, তাহলে বোঝা গেল কিনা? এই এতটুকু তোমাকে মনে রাখতে হবে। এতটুকু যদি তোমার মনে থাকে তাহলে এরপর দেখবা যে গ্লাইকোলাইসিসের ধাপগুলা তুমি নিজেই বলতে পারতেছো বুঝে বুঝে। আচ্ছা, তাহলে আমরা চলো শুরু করি। ফার্স্টে একটু দেখো, আমার প্রথম যৌগ হচ্ছে আমার গ্লুকোজ। গ্লুকোজে কয়টা কার্বন বলো? 6টা কার্বন। আবার এখানে টোটাল এই গ্লাইকোলাইসিসে 9টা ধাপ আছে, 9টা ধাপ আছে, 9টা স্টেপ আছে। 9টা স্টেপের 1, 3 আর 9 এই 3টা ধাপ হচ্ছে একমুখী, আর বাকি সবগুলা ধাপ উভমুখী। তাহলে এখানে আমি একমুখী উভমুখী ওভাবে দেখাচ্ছি না। আচ্ছা, দেখাই দিই। দেখো, গ্লুকোজ থেকে তৈরি হচ্ছে আমার গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ থেকে তৈরি হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো ফসফেট যুক্ত হয়েছে। ফসফেট যুক্ত হইলে কি থেকে কি তৈরি হবে তুমি জানো? এটিপি থেকে তৈরি হবে এডিপি, এবং এখানে কাইনেজ এনজাইম কাজ করবে। যেহেতু গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট আমরা বলতে পারি হেক্সোকাইনেজ এনজাইম কাজ করবে। তাহলে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেটে হেক্সোকাইনেজ এনজাইম কাজ করবে, এটিপি থেকে এডিপি তৈরি হবে। এবার চলে আসো, গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হয় ফ্রুক্টোজ 6 ফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেট। এখন গ্লুকোজ আর ফ্রুক্টোজ হচ্ছে আইসোমার, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হচ্ছে আইসোমার। এর জন্য এখানে যে এনজাইমটা কাজ করবে তার নাম হচ্ছে আইসোমারেজ এনজাইম, আইসোমারেজ। আর এই এনজাইমের নামের আগে তোমার এই বিক্রিয়কের নামটা অ্যাড হবে, বিক্রিয়কের নামটা। তাহলে বিক্রিয়কে কি আছে? ফসফেট আছে, তাহলে আমরা বলতে পারি ফসফো, আর গ্লুকোজ আছে গ্লুকো, তাহলে ফসফো গ্লুকো আইসোমারেজ। আচ্ছা, এখানে মুছে দিচ্ছি, ফসফো গ্লুকো আইসোমারেজ। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ সমাণু, এই জন্য আমরা বলতেছি আইসোমারেজ। সমাণুর ক্ষেত্রে আইসোমারেজ এনজাইমটা কাজ ব্যবহৃত হয়, এবং বিক্রিয়ক হচ্ছে ফসফোগ্লুকো, এই জন্য ফসফোগ্লুকো আইসোমারেজ। এখন এই যে ফ্রুক্টোজ 6 ফসফেটটা তুমি তৈরি করলা, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হয় ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এখন একটু খেয়াল করো, এখানে ফসফেট ছিল একটা, এখানে ফসফেট হয়ে গেছে 2টা, আরও একটা ফসফেট যুক্ত হয়েছে। মানে কি হয়েছে একটু বলো তো আমাকে? এটিপি থেকে এডিপি তৈরি হয়েছে, এডিপি তৈরি হয়েছে। অর্থাৎ আবারও একটা ইনঅর্গানিক ফসফেট মুক্ত হয়েছে, ওই ইনঅর্গানিক ফসফেটটা এখানে যুক্ত হয়েছে, ফলে এখানে একটা থেকে 2টা ফসফেট পেয়ে গেছি। এবং আমরা জানি এডিপি এবং এটিপি যেখানে তৈরি হয় সেখানে আমার যে এনজাইম কাজ করে তার নাম হচ্ছে কাইনেজ এনজাইম। এবং একটু খেয়াল করো, এখানে আছে ফসফেট এবং ফ্রুক্টোজ, তাহলে আমরা বলতে পারি
ফ্রুক্টোকাইনেজ, ফসফোফ্রুক্টোকাইনেজ। তাহলে আমরা তৈরি করে ফেললাম ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এই পর্যন্ত বোঝা গেছে কিনা? কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু জানাও। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে, আচ্ছা এক্ষেত্রে আমি একটু বলি যে 90%-এর উপরে যদি কমেন্ট পড়ে যে ক্লিয়ার, সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে তোমরা বুঝতে পারছো। কারণ 5% বা 7% এরকম সবসময়ই থাকে যে হয়তো প্রথমবারে বুঝতে পারতেছে না, কিন্তু ভিডিওটা আরেকবার রিপিট দেখলে অবশ্যই বুঝতে পারবে। এর জন্য যখনই আমি দেখি যে 90%-এর উপরে কমেন্ট যে ক্লিয়ার, তখন ওই টপিকটা আমি আর বুঝাই না। আর যদি দেখি যে 50% এরকম হয়ে গেছে বা ইভেন 30-40% বুঝে নাই, তখন আমি ওই টপিকটা আবারও রিপিট করি। কারণ অলওয়েজ এটা দেখা যায় যে 5%-10% স্টুডেন্ট এক্ষেত্রে হয়তো অনেক সময় বোঝা যায় না, বোঝা সম্ভব হয় না। সেক্ষেত্রে আরেকবার ভিডিওটা তোমরা পরবর্তীতে ক্লাস শেষে রিপিট করে দেখে নিলে আমি নিশ্চিত যে তুমি অবশ্যই এটা বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা এখন একটু চলে আসো, আমরা ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি করলাম। এখানে ফ্রুক্টোজে কার্বন হচ্ছে 6টা এবং 1,6 বিসফসফেট এখানে হচ্ছে, দেখো ফ্রুক্টোজে কার্বন 6টা আর 1,6 বিসফসফেট, এখানে ফসফেট হচ্ছে 2টা, ফসফেট 2টা, ফ্রুক্টোজ কার্বন 6টা। এখান থেকে 2টা জিনিস তৈরি হবে, এখান থেকে তৈরি হবে 2টা জিনিস। একটা হচ্ছে গ্লিসারালডিহাইড আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটন। দেখো আমার 6টা কার্বন আছে, 2টা ফসফেট আছে। আমার নতুন যে গ্লিসারালডিহাইড তৈরি হলো সেখানে কার্বন 3টা, ফসফেট 1টা। আবার নতুন যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন তৈরি হলো এখানেও কার্বন 3টা, ফসফেট 1টা। ঠিক আছে, তাহলে এখানে যে কার্বন 3টা, এর 3 নাম্বার কার্বনের সাথে ফসফেটটা যুক্ত হয়, এই জন্য এটাকে বলা হয় 3 ফসফেট গ্লিসারালডিহাইড বা ফসফেট 3 গ্লিসারালডিহাইড, যেটাই বলো সমস্যা নাই। ডাইহাইড্রোক্সি অ্যাসিটন, এখানেও দেখা যায় এই অ্যাসিটনের 3টা কার্বন, এরও 3 নাম্বার কার্বনের সাথে ফসফেটটা যুক্ত হয়। তুমি বইতে লেখা নাই, তবুও তুমি বলে নিতে পারো যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন 3 ফসফেট। তাহলে আমার এখান থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে 2টা ট্রায়োজ তৈরি হচ্ছে, এটাও একটা ট্রায়োজ, এটাও একটা ট্রায়োজ। এখন এই ট্রায়োজ থেকে 1 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, আবার এই ট্রায়োজ থেকেও 1 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। আমরা তোমাকে বলছিলাম না গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, এই ট্রায়োজ থেকে 1 অণু, এই ট্রায়োজ থেকে 1 অণু। এর ভিতর এটা সহজ, এজন্য আমাদের বইতে এটা দেখানো আছে যে 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে কিভাবে আসলে আমার 1 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তাহলে একটু এখানে বুঝে নাও যে এখান থেকেও 1 অণু, এখান থেকেও 1 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এখন পর্যন্ত আমি দেখলাম যে আমার এডিপি তৈরি হয়েছে একটা, এখানে একটা এডিপি তৈরি হয়েছে। তাহলে আমি এটাও বলতে পারি এটিপি খরচ হয়েছে একটা, এটিপি খরচ হয়েছে একটা। তাহলে আমি এখানে 2টা এটিপি খরচ হয়েছে, 2টা এটিপি খরচ হয়েছে, এটা আমরা দেখতে পারলাম। এখন চলে আসো 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে কি ঘটনা ঘটে থাকে, 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে কি ঘটনা ঘটে। আচ্ছা নেট প্রবলেমের জন্য বেঁধে যাচ্ছে, আমার মনে হয় আমার বাড়তেছে না, সেক্ষেত্রে সম্ভবত হতে পারে যে তোমার হয়তো বেঁধে যাচ্ছে। 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে তৈরি হয় 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে তৈরি হয় 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এখন একটু খেয়াল করো, এটা হচ্ছে আমার অ্যালডিহাইড, এটা আমার অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যাসিড। আমি তোমাকে বলছিলাম না অ্যালডিহাইড থেকে অ্যাসিড বা অ্যাসিড থেকে অ্যালডিহাইড, এই বিক্রিয়াগুলো হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া যে এনজাইমটা কাজ করে তার নাম হচ্ছে ডিহাইড্রোজেনেস, তার নাম ডিহাইড্রোজেনেস। কোন ডিহাইড্রোজেনেস হবে? এই যে বিক্রিয়ক, এই নামটা যুক্ত হবে, তাইলে এই বিক্রিয়কটার নাম হবে ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজেনেস। এখানে এনজাইমটার নাম হবে ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজেনেস। এবং এক্ষেত্রে আসলে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে এনএডির সাথে, এই জারণ বিজারণ বিক্রিয়ায় এনএডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে তৈরি হবে হচ্ছে NADH2,
H2। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে এক অণু NADH2 আমরা পেয়ে গেলাম। NADর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে NADH2 তৈরি হয় যখন আমি অ্যালডিহাইড থেকে অ্যাসিড তৈরি করি। তাহলে আমি কি তৈরি করলাম? 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এই যে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড আমি এখান থেকে একটু লিখি 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, আমি জাস্ট এভাবে লিখলাম 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এখান থেকে তৈরি হয় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে একটু খেয়াল করো, এখানে আমার ফসফেট একটা কমে গেছে, এখানে উপরে ফসফেট ছিল 2টা, এখানে ফসফেট হয়ে গেছে 1টা। যখন ফসফেট কমে যায় তখন কি হয় একটু বলো তো? ফসফেট কমে যায় কিভাবে? যখন আমার এডিপি থেকে এটিপি তৈরি হয়, যখন আমার, আমি একটু বড় করে লিখি এটা 3PGA, যখন আমার এডিপি থেকে এটিপি তৈরি হয়, অর্থাৎ 3টা ফসফেট তৈরি হয়েছে 2টা ফসফেট থেকে, একটা ফসফেট কই গেছে? একটা ফসফেট এখানে যুক্ত হয়েছে, এখানের যে একটা ফসফেট একটা এখানে যুক্ত হয়ে গেছে, যুক্ত হয়ে আমার এটিপি তৈরি হয়েছে। তাহলে আমি 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে ফেললাম। এখান থেকে তৈরি হয় 2PGA, 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। অর্থাৎ জাস্ট এই ফসফোগ্লিসারিক অ্যাসিডে 3 নাম্বার কার্বনে ফসফেট যুক্ত ছিল, এই ফসফোগ্লিসারিক অ্যাসিডে 2 নাম্বার কার্বনে ফসফেট যুক্ত। এখানে যে এনজাইমটা কাজ করে তার নাম হচ্ছে ফসফোগ্লিসারোমিউটেজ, ফসফোগ্লিসারোমিউটেজ। তাহলে দেখো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হয় ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তোমার আমি যখন C4 চক্র দেখাইছিলাম তখন ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের কথা তোমাদের মনে আছে কিনা? এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিডটা তৈরি হয় 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে, তৈরি হয় হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তাহলে অলরেডি কিন্তু আমরা পাইরুভিক অ্যাসিড পেয়ে গেছি একটা। আমার মেইন টার্গেটটা কি ছিল? পাইরুভিক অ্যাসিড পাওয়া। এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হয় এক অণু পাইরুভিক অ্যাসিড, এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হয় এক অণু পাইরুভিক অ্যাসিড। এখানে এই যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে যখন পাইরুভিক অ্যাসিড তৈরি হয় তখন যে এনজাইমটা কাজ করে তার নাম হচ্ছে ইনলেজ, তখন যে এনজাইমটা কাজ করে তার নাম হচ্ছে ইনলেজ। আচ্ছা সরি, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড যখন তৈরি হয় তখন যে এনজাইমটা কাজ করে তার নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিড কাইনেজ। এখান থেকে তৈরি হয়, এখানে ব্যবহৃত হয় পাইরুভিক অ্যাসিড কাইনেজ, এখানে ব্যবহৃত হয় পাইরুভিক অ্যাসিড কাইনেজ। এখানে কেন পাইরুভিক অ্যাসিড কাইনেজ ব্যবহৃত হয় এখানে তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো, কারণ এখানে ফসফেট ছিল একটা, এখানে একটা ফসফেট ছিল, এখানে কোনো ফসফেট নাই। তাহলে এই ফসফেটটা কই গেল? এই ফসফেটটা এডিপির সাথে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে তৈরি করছে এটিপি। তাহলে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড একটা ফসফেট ছিল, এই ফসফেটটা এটিপির সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করছে এবং আমার এক অণু পাইরুভিক অ্যাসিড পেয়ে গেছি। তাহলে একটু খেয়াল করো, আমার গ্লাইকোলাইসিসের টার্গেট ছিল পাইরুভিক অ্যাসিড পাওয়া, 2 অণু পাইরুভিক অ্যাসিড। তাহলে আমি এই যে একেবারে ফার্স্ট ধাপ 3-ফসফোগ্লিসারিক, এই অ্যালডিহাইডটা থেকে এক অণু পাইরুভিক অ্যাসিড পাইলাম, আবার হাইড্রোক্সি অ্যাসিটোন 3-ফসফেট থেকেও এক অণু পাইরুভিক অ্যাসিড পাবো। তাহলে টোটাল আমি 2 অণু পাইরুভিক অ্যাসিড পেয়ে গেলাম, 2 অণু পাইরুভিক অ্যাসিড পেয়ে গেলাম। আর কি পাচ্ছি একটু দেখো তো, এখানে দেখো আমার একটা এটিপি তৈরি হয়েছে, এখানেও আমার একটা এটিপি তৈরি হয়েছে। তাহলে আমি যখন গ্লিসারালডিহাইড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি করতেছি তখন আমার 2টা এটিপি তৈরি হয়েছে, এই একটা এটিপি তৈরি হয়েছে, এই একটা এটিপি তৈরি হয়েছে। আবার একইভাবে আমি যখন এই অ্যাসিটোন থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি করব তখনও আমার এখানে 2টা এটিপি তৈরি হবে। তাহলে টোটাল কয়টা এটিপি তৈরি হইল? এখানে 2টা, এখানে 2টা, টোটাল 4টা এটিপি তৈরি হইল, 4টা এটিপি তৈরি হইল। তাহলে তৈরি হলো 4টা এটিপি, কিন্তু এখানে দেখো একটা এটিপি খরচ হয়েছে, এখানে একটা এটিপি খরচ হয়েছে, ফলে আমি নিট পাচ্ছি হচ্ছে 2টা এটিপি। আমি নিট 2টা এটিপি পাচ্ছি, নিট 2টা এটিপি পাচ্ছি। আমি 2 অণু পাইরুভিক অ্যাসিড পেয়ে গেছি, 2 অণু পাইরুভিক অ্যাসিড পেয়ে গেছি। এবং সাথে সাথে একটু খেয়াল করো, এখানে আমি যখন অ্যালডিহাইড থেকে অ্যাসিড তৈরি করছিলাম তখন কিন্তু আমি একটা NADH2 পাইছিলাম। ঠিক একইভাবে তুমি যখন অ্যাসিটোন থেকে পাইরুভিক অ্যাসিডে যাবা তখনও একটা NADH2 পাবা। তাহলে আমি এই ধাপে একটা NADH2 এবং এই ধাপে আর একটা NADH2 পাচ্ছি, তাহলে আমি টোটাল 2টা NADH2 পাচ্ছি। আমার গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমি নিট এই জিনিসগুলো পাই, 2টা এটিপি পাই, 2টা পাইরুভিক অ্যাসিড পাই, 2টা NADH2 পাই, 2টা এটিপি পাই, 2টা পাইরুভিক অ্যাসিড পাই, 2টা NADH2 পাই। এই পর্যন্ত বোঝা গেছে কিনা আমাকে একটু জানাও।
এই পর্যন্ত যা বোঝালাম বোঝা গেছে কিনা? আচ্ছা, তাহলে এখন একটু বলো যে গ্লাইকোলাইসিসের ব্যাপারটা ক্লিয়ার কিনা, মানে পুরো প্রসেসটা ক্লিয়ার কিনা, যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কই থেকে কই যাচ্ছে, পুরো প্রসেসটা ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে আমি এই জিনিসটা আর একবার দেখাবো। আমি এই জিনিসটা আর একবার দেখাই, আজকের ক্লাস শেষ হয়ে যাবে। এই জিনিসটা আমি আর একবার দেখাবো, যারা বুঝতে পারো নাই তারা আর একবার দেখো, ঠিক আছে? আমার গ্লুকোজ আছে, গ্লুকোজ থেকে তৈরি হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। এখানে একটা ফসফেট বেড়ে গেছে। এই ফসফেটটা কিভাবে আসছে? এই ফসফেটটা আসছে হচ্ছে এটিপি থেকে, যখন এডিপি তৈরি হয়েছে তখন একটা ফসফেট এখানে চলে আসছে। এবং আমরা জানি এটিপি থেকে এডিপি তৈরির ক্ষেত্রে কাইনেজ এনজাইম কাজ করে, হেক্সোকাইনেজ। আচ্ছা, ওগুলো আমরা এনজাইমটা দেখি না, কারণ এনজাইমগুলো তোমরা বই থেকে দেখে নিও, আমি অলরেডি বুঝাই দিচ্ছি যে কই থেকে কোথায় কি এনজাইম ব্যবহৃত হয়। তাহলে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, এখান থেকে তৈরি হয় ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট। এই ফ্রুক্টোজ 6 ফসফেটের ক্ষেত্রে গ্লুকোজ আর ফ্রুক্টোজ হচ্ছে আইসোমার, এজন্য এখানে কাজ করবে হচ্ছে আইসোমারেজ এনজাইম, আইসোমারেজ এনজাইম। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি হবে, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এখানে ফসফেট আরও একটা বেড়ে গেছে। ফসফেট যখনই বেড়ে যাবে তুমি বুঝবা যে এটিপি থেকে তৈরি হচ্ছে এডিপি, এবং এখানেও বিক্রিয়া করবে হচ্ছে কাইনেজ এনজাইম। তাহলে এই যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি করলাম, এটা হচ্ছে একটা হেক্সোজ। এখান থেকে আমি দুইটা ট্রায়োজ পাবো, একটা ট্রায়োজ হচ্ছে গ্লিসারালডিহাইড, একটা ট্রায়োজ হচ্ছে গ্লিসারালডিহাইড, আর একটা ট্রায়োজ হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। তাহলে এখানেও আসলে একটা ফসফেট যুক্ত হয়েছে, এখানেও একটা ফসফেট আছে, এখানেও একটা ফসফেট আছে, এটা হচ্ছে ফসফো। এখানেও একটা ফসফেট যুক্ত হয়েছে, ফসফো, 3 ফসফো গ্লিসারালডিহাইড। এখন একটু চলে আসো, আমার এখান থেকে তৈরি হয় গ্লিসারালডিহাইড থেকে, এটা হচ্ছে ফসফো 3 ফসফো গ্লিসারালডিহাইড। এখান থেকে তৈরি হয় 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এখান থেকে তৈরি হয় 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এখান থেকে কি বললাম, তৈরি হয় 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এখন একটু খেয়াল করো, অ্যালডিহাইড থেকে অ্যাসিড, আমরা বলছি এখানে জারণ বিজারণ। জারণ বিজারণের ক্ষেত্রে এনজাইম কাজ করবে হচ্ছে ডিহাইড্রোজিনেস, জারণ বিজারণের ক্ষেত্রে এনজাইম কাজ করবে ডিহাইড্রোজিনেস আমরা বলছি। এবং এই ধাপেই তৈরি হবে এনএডির সাথে একটা ফসফেট যুক্ত হবে, তৈরি হবে NADH2, তৈরি হবে NADH2। 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে, এখন একটু খেয়াল করো, আমার 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে কয়টা ফসফেট আছে? 2টা ফসফেট। এখানে ফসফেট কয়টা? একটা। যেহেতু 2টা থেকে একটা ফসফেট হয়েছে, তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো এখানে এডিপি থেকে এটিপি তৈরি হবে, এখানে এডিপি থেকে এটিপি তৈরি হবে। তাহলে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড এখান থেকে তৈরি হচ্ছে আমি এদিকে যাচ্ছি একটু, কারণ ধরতেছে না, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এই যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড হইল, এখান থেকে তৈরি হয় হচ্ছে পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। এই যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এখানে ফসফেট একটা আছে, এখানে তো কোনো ফসফেট নাই, 0 ফসফেট। এই ফসফেটটা তাহলে কই গেল? এই ফসফেটটা গেছে, কারণ এখানেও এডিপির সাথে এডিপি থেকে এটিপি তৈরি হয়েছে। এই এডিপি থেকে এটিপি তৈরি হওয়ার ক্ষেত্রে এডিপির সাথে একটা ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়েছে। তাহলে সোজা বাংলায় এখন আমরা ধাপগুলা দেখি। এই যে পাইরুভিক অ্যাসিড এখনো পাইলাম, এটা পাইলাম আমি এই যে অ্যালডিহাইড থেকে, আবার অ্যাসিটোন থেকেও আমি এখনো পাইরুভিক অ্যাসিড পাইতাম। তাহলে আমি পাইরুভিক অ্যাসিড পাইলাম 2 অণু, পাইরুভিক অ্যাসিড পাইলাম 2 অণু। এখন চলে আসো আমরা এটিপির হিসাবে আসি। এখানে এটিপি তৈরি হয়েছে একটা, এখানে একটা এটিপি তৈরি হয়েছে, এখানে একটা এটিপি তৈরি হয়েছে, 2টা এটিপি। আবার এখান থেকেও আমি পাইতাম 2টা এটিপি, টোটাল 4টা এটিপি তৈরি হয়েছে।
এখানে একটা এটিপি খরচ হয়েছে, এখানেও একটা এটিপি খরচ হয়েছে, টোটাল দুইটা এটিপি খরচ হয়েছে। আমি টোটাল নিট দুইটা এটিপি পাইছি, নেট দুইটা এটিপি পাইছি। আর এখানে একটা NADH2 তৈরি হয়েছে, এখানেও একটা NADH2 তৈরি হতো, আমি দুইটা NADH2 পাইছি। এই যে গ্লাইকোলাইসিসটা করলাম আমরা, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মেইন টার্গেটটা আমার ছিল পাইরুভিক অ্যাসিড তৈরি। পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মুখ্য বিষয় কোনটা। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মুখ্য বিষয়টা হচ্ছে পাইরুভিক অ্যাসিড তৈরি করা। এবং আমরা এখানে কি কি পাই দেখো, পাইরুভিক অ্যাসিড 2 অণু ATP, 2 অণু NADH2। এবং সাথে সাথে এটাও মনে রাখতে হবে এখানে ধাপ হচ্ছে টোটাল 9টা। এর ভিতর আমি এখানে একমুখী দ্বিমুখী এটা দেখাই নাই, 1, 3 আর 9 নাম্বার ধাপ। অর্থাৎ আমি একটু দেখাই, 1 নাম্বার ধাপ এই ধাপটা, 3 নাম্বার ধাপ এইটা, আর লাস্টের এই ধাপটা হচ্ছে একমুখী। এই তিনটা ধাপ 139, এরা হচ্ছে একমুখী, বাকি সবগুলা ধাপ উভমুখী। তাহলে এটা ছিল আমাদের গ্লাইকোলাইসিস। এখন একটু বলো যে গ্লাইকোলাইসিস টপিকটা এখন সবার পুরোপুরি ক্লিয়ার কিনা। এটিপির হিসাবটা হচ্ছে তমালিকা, এ সাইডে আসলে এখানে তো ধাপ 2টা, কিন্তু এটিপি হিসাবটা আমি আবারও একটু দেখাই। আমার অ্যালডিহাইড থেকে তৈরি হয় একটা পাইরুভিক অ্যাসিড, আবার অ্যাসিটোন থেকে তৈরি হয় একটা পাইরুভিক অ্যাসিড। এই যে পাইরুভিক অ্যাসিড একটা তৈরি হচ্ছে, এখানে আমি দুইটা এটিপি তৈরি হয়। এই যে অ্যাসিটোন থেকে এখনো পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, এখানেও দুইটা এটিপি তৈরি হয়, টোটাল 4টা এটিপি তৈরি হয়। কিন্তু এই পর্যন্ত যে ধাপ, এটা তো 2টা না, এখানে তো ধাপ একটা। এখান থেকে আসলে 2টা জিনিস তৈরি হয়, গ্লিসারালডিহাইড আর অ্যাসিটোন। গ্লিসারালডিহাইড থেকে একটা এদিকে একটা ধাপ চলে যায়, এদিকে আর একটা ধাপ চলে যায়। তাহলে এই ধাপে 2টা এটিপি তৈরি হলো, এই ধাপে 2টা এটিপি তৈরি হলো, 4টা এটিপি আমার তৈরি হয়েছে। কিন্তু এখানে তো ধাপ একটাই, এখানে 2টা এটিপি খরচ হয়। দেখো এখানে এটিপি থেকে এডিপি তৈরি হয়, এখানে এটিপি থেকে এডিপি তৈরি হয়, এখানে 2টা এটিপি খরচ হয়ে যায়। ফলে আমি টোটাল নেট 2টা এটিপি পেয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং দেখা হচ্ছে আসলে আরও কয়েকদিন পর। আমি খুবই দুঃখিত তোমাদের বোটানির এই চ্যাপ্টারটা শেষ করতে পারলাম না ঢাকায় যাওয়ার আগে, একটু লেন্দি হয়ে গেল। বিশেষ করে এই চ্যাপ্টারটা আসলে খুবই লেন্দি হয়ে গেছে। আই এম ভেরি সরি, আসলে এছাড়া আমার আর কিছু বলার নাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।